আগের যে টপিকটা আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। যে ডিএনএ কে আমরা কেন জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করব তার আমরা পয়েন্টস করেছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম। আজকের আমরা ভিডিওতে ডিসকাস করব যে ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল তার সপক্ষে একটা প্রমাণ আছে, প্রমাণ বা পরীক্ষা আছে। পরীক্ষাটা কি না হার্সে এবং চেজের পরীক্ষা বা হার্সে চেজ এক্সপেরিমেন্ট। তারা এবং অর্থাৎ বিজ্ঞানী হার্সে এবং চেজ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা কার উপর করেছিলেন না ইকোলাই ব্যাকটেরিয়ার উপর। ইকোলাই ব্যাকটেরিয়ার উপর তারা টি2 ফাজকে দু রকম ভাবে প্রেরণ করে পরীক্ষাটা করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে ডিএনএ হচ্ছে আমাদের শরীরে বা প্রত্যেক জীবের শরীরের মধ্যে ডিএনএ হচ্ছে প্রধান জেনেটিক ম্যাটেরিয়াল বা প্রধান জিন বস্তু। এখন হার্সে এবং চেজের পরীক্ষা একটি মূল সত্যের উপর প্রতিষ্ঠিত। মূল সত্যটা কি না সালফার এবং ফসফরাসের যদি বিবেচনা করি তাহলে সেই মূল সত্যটা হলো যে প্রোটিনের গঠনে সালফার থাকে কিন্তু ফসফরাস থাকে না, এবং ডিএনএ গঠনে সালফার থাকে না কিন্তু ফসফরাস থাকে, মানে উল্টো, মানে একটু অপোজিট। তাহলে কি প্রোটিনের গঠনে সালফার থাকে কিন্তু ফসফরাস থাকে না, অপরপক্ষে ডিএনএ গঠনে ফসফরাস থাকে কিন্তু সালফার থাকে না। তারপর কি করা হলো, তারা সালফার এবং ফসফরাস দুটোর একটা তেজস্ক্রিয় আইসোটোপ নিলেন। আইসোটোপগুলি কি কি? সালফারের নিলেন S35 এবং ফসফরাসের নিলেন P32। এখন দুটো পৃথক টি2 ফাজকে একটা টি2 ফাজকে S35 দ্বারা চিহ্নিত করা হলো এবং অপর টি2 ফাজকে P32 দ্বারা চিহ্নিত করা হলো। এরপর S35 চিহ্নিত টি2 ফাজকে যখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হলো তখন দেখা গেল ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ কিন্তু তার যে তেজস্ক্রিয়তা সেটা কিন্তু গ্রহণ করছে না, অপরন্তু কি করছে না বেশিরভাগ তেজস্ক্রিয়তা পরিত্যক্ত করছে। তাহলে কি S35 চিহ্নিত টি2 ফাজকে যখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হলো তখন কি দেখা গেল না বেশিরভাগ তেজস্ক্রিয়তা কোষের বাইরে পরিত্যক্ত হচ্ছে। এরপর সেকেন্ড এক্সপেরিমেন্টে কি করা হলো না P32 দ্বারা চিহ্নিত টি2 ফাজকে যখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হলো তখন দেখা গেল না বেশিরভাগ তেজস্ক্রিয়তা কি করছে না ইকোলাই ব্যাকটেরিয়া কোষটি গ্রহণ করছে। কেন? তাহলে এর থেকে বোঝা গেল যে আমাদের প্রধান জেনেটিক ম্যাটেরিয়াল বা প্রধান জিন বস্তু হচ্ছে ডিএনএ, প্রোটিন কিন্তু নয়। এই জন্য কারণ P32 চিহ্নিত টি2 ফাজ যখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হলো তখন কি বেশিরভাগ তেজস্ক্রিয়তা গ্রহণ করছে। কেন না ফসফরাস কোনটাতে থাকে? ফসফরাস থাকে ডিএনএ তে, কিন্তু প্রোটিনে কিন্তু ফসফরাস থাকে না। অর্থাৎ ফসফরাস চিহ্নিত বা P32 চিহ্নিত টি2 ফাজকে গ্রহণ করছে, তার মানে কি না ডিএনএটাকে গ্রহণ করছে। অর্থাৎ ডিএনএ হচ্ছে প্রধান জিন বস্তু। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। এবং এখানে যে টি2 ফাজটা আছে, টি2 ফাজটা হচ্ছে একটা ভাইরাস। আর এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাই আমি এর আগের ক্লাসে বলেছিলাম, এটাকেই বলে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন প্রসেসটা কি রকম টাইপের না একটা ব্যাকটেরিয়াকে প্রথমে একটি যে কোনো ভাইরাস আক্রান্ত করলো, সেই ব্যাকটেরিয়া থেকে তার জিন বস্তুটাকে সেই ভাইরাসটা গ্রহণ করলো। এরপর ওই ভাইরাসটা যখন ওই ব্যাকটেরিয়া থেকে বেরিয়ে পড়ে অন্য কোনো ব্যাকটেরিয়াকে আক্রান্ত করবে তখন কি হবে, এই দুটো ব্যাকটেরিয়ার জিন বস্তুর মধ্যে একটা মিলন ঘটবে। ফলে এরপর যে নতুন অপত্য ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে সেখানে কি নতুন বৈশিষ্ট্যের প্রকাশ পাবে। এই প্রসেসটাকে বলে ট্রান্সডাকশন। আর এইটা হচ্ছে ওয়ান টাইপ ট্রান্সডাকশনের এক্সাম্পল। এই ট্রান্সডাকশনের মাধ্যমে হার্সে এবং চেজ নিজের এক্সপেরিমেন্টটা সফল করেছিলেন। এটা হচ্ছে আমাদের আজকে। এরপর আরেকটা ছোট টপিক আছে, সেটা হচ্ছে কোনো আমরা তো বলছি যে প্রধান জিন বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএ, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা কিরকম না কিছু জীবের ক্ষেত্রে বা আমরা বলবো যে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ কিন্তু প্রধান জিন বস্তু নয়, সেক্ষেত্রে আরএনএটা প্রধান জিন বস্তুর কাজ করে। আরএনএ মানে কি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ফুল ফর্ম করে জানা উচিত, পরবর্তীকালে এগুলো ডিসকাস করবো বেশি করে। তো আরএনএটা কোন কার ক্ষেত্রে প্রধান জিন বস্তু সেটা শর্ট কোশ্চেন আসতে পারে। এটা শুধু এই শর্ট টপিক একটা না কোন ক্ষেত্রে না তামাক পাতা, যে তামাক যেটা আমরা অনেকজন তামাক সেবন করে, তো তামাক পাতায় একটা ক্ষত সৃষ্টিকারী একটা ভাইরাস থাকে, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস।
টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, শর্টে করে টিএমভি বা ফুল ফর্ম করে টোবাকো মোজাইক ভাইরাস। এই টোবাকো মোজাইক ভাইরাসে আরএনএ হচ্ছে প্রধান জিনবস্তু। এবং আরেকটা এক্সাম্পল, পপুলার এক্সাম্পল হচ্ছে এইচআইভি। এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি কোন জিনিসটা না, এইচআইভি হচ্ছে আমাদের একটা রোগ হয়, সেটা হচ্ছে এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই এইডস রোগ সৃষ্টিকারী বা এই এইডস যে রোগটা আছে বা এইডস এর ডিজিজ, সেই এই ডিজিজ সৃষ্টিকারী যে ভাইরাস এইচআইভি, এই এইচআইভিরও কিন্তু প্রধান জিনবস্তু হচ্ছে আরএনএ। মানে প্রধান জিনবস্তু আরএনএ কার কার হয়, একটা টিএমভি আর একটা এইচআইভি। এইগুলো বাদ দিয়েও আরো অনেক আছে, কিন্তু এই দুটো আমরা দুটো এক্সাম্পলই মনে রাখবো, অনেক এক্সাম্পল থাকলে সবগুলো মনে রাখার দরকার নেই। এবং যে সকল জীব মানে যে সকল জীবের ক্ষেত্রে আরএনএটা প্রধান জিনবস্তু, বা এই যে ভাইরাসগুলো আমরা দুটো ভাইরাস দেখলাম, দুটো ভাইরাসের ক্ষেত্রে কি না আরএনএ প্রধান জিনবস্তু, তাদেরকে বলা হয় রিও ভাইরাস বা রেট্রোভাইরাস। রিও REO VIRUS, রিও ভাইরাস বা রেট্রোভাইরাস, এটা হচ্ছে তাদের একটা স্পেশাল নেম। তাহলে আরএনএ প্রধান জিনবস্তু, সেটা আমাদের টপিক একটা গেল। এরপর আমরা পড়ব যে ডিএনএ এবং আরএনএ এর গঠন। তার আগে ডিএনএ এবং আরএনএ এর গঠন পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে ডিএনএ এবং আরএনএ এর গঠনগত এককটা কি। ডিএনএ এবং আরএনএ বা ডিএনএ এবং আরএনএ কি? ডিএনএ এবং আরএনএ হচ্ছে এক প্রকারের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এই দু টাইপের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এবং আরএনএ। তো তাহলে আমরা একদম ফার্স্ট থেকে করবো, তাহলে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ একক মানে নিউক্লিক অ্যাসিডের একক। তো নিউক্লিক অ্যাসিডের গঠনগত এবং কার্যগত এককটা কি? নিউক্লিক অ্যাসিডের গঠনগত এবং কার্যগত এককটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে এবার জানবো যে নিউক্লিওটাইডটা আবার কি কি দিয়ে তৈরি। নিউক্লিওটাইডও কিছু দিয়ে তৈরি হয়, যেমন আমরা পদার্থের ক্ষেত্রে পড়েছি যে একটি পদার্থ অসংখ্য অণু সমষ্টি, একটি অণু অসংখ্য পরমাণু সমষ্টি। আবার পরমাণু তৈরি হয় কি না প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, যেখানে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে বিচরণ করে বা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এবং প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে চুপটি করে বসে থাকে। সো তাহলে নিউক্লিওটাইড কিরকম না নিউক্লিওটাইডের গঠন কিরকম সেটা আমরা দেখব।
ইলেকট্রনের ভাগগুলো দেখলাম, যেরকম আমরা ইলেকট্রন বলছি, আমরা অ্যাটমের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে আমরা তিনটে পেয়েছিলাম, তিনটে প্রাথমিক কণা পাইতাম, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। সেরকম নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা তিনটে পার্টসে ভাগ করি, অর্থাৎ এগুলো দিয়ে সবগুলো এগুলো দিয়ে এই তিনটে দিয়ে আমাদের ডিএনএ আরএনএ তৈরি হয়। নিউক্লিওটাইডের তিনটে মেন পার্টস কি কি দিয়ে তৈরি হয়, গঠনগত এককগুলো কি কি না, একটা হচ্ছে নাইট্রোজেন বেস বা এটাকে বলে N2 বেস, নাইট্রোজেন মানে আমাদের N2, তাহলে নাইট্রোজেন বেস। সেকেন্ড হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার মানে কি, পেন্টোজ মানে আমরা জানি 5, মানে আমাদের রাসায়নিক ভাষায় পেন্টোজ মানে হচ্ছে 5, যেমন হেক্সোজ যদি হয় তাহলে হয় 6। পেন্টোজ সুগার মানে কি 5, এবার পেন্টোজ 5, 5 কি আছে, 5টা কি আছে সেটা জানতে হবে। 5টা আছে, 5টা কার্বন আছে, ঠিক আছে। তাহলে পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা, এটা হলো সেকেন্ড। থার্ড হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড আমরা একটা রাসায়নিক অ্যাসিড, আমরা তার সংকেত পড়েছি যে H3PO4। তাহলে নাইট্রোজেন বেস বা N2 বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটে সমন্বয়ে আমাদের গঠিত হয় ডিএনএ আরএনএ, বা যেটাকে অন্য রূপে বলতে পারি নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওটাইড। এরপর নিউক্লিওটাইড গুলো কি হয় না, অনেকগুলো নিউক্লিওটাইড একটা শৃঙ্খল আকারে বন্ধন দ্বারা যুক্ত হয়ে তৈরি কি করে না আমাদের নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিওসাইড হচ্ছে এ স্পেশাল টাইপ অফ পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড মানে কি অনেকগুলি নিউক্লিওটাইড আছে, পলি মানে অনেক বা বহু, তাহলে পলিনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এরপর পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, এগুলোর আর হয়তো ডেরিভেশন আমরা যাচ্ছি না বা নেই। নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসের আবার দুটো পার্টস আছে। নাইট্রোজেন বেস আর টু টাইপস, কি কি না, দে আর পিউরিন এন্ড পিরিমিডিন। পিউরিন বেস, পিরিমিডিন বেস। পিউরিন যে বেসটা আছে নাইট্রোজেন বেসে, পিউরিন বেসের আন্ডারে কি কি পড়ে, অ্যাডিনিন, গুয়ানিন বা শর্টে লিখে এ আর জি। পিরিমিডিন বেসের আন্ডারে পড়ে সাইটোসিন, থাইমিন, ইউরাসিন বা শর্টে লেখা হয় সি, টি এবং ইউ। এখানে কোনো কিছু গোলমাল নেই। পিরিমিডিন বেসের ক্ষেত্রে এই যে তিনটে আছে, এই তিনটে কিন্তু সব ক্ষেত্রে থাকে না, কারণ এক্সাম্পল দেখাচ্ছি। ডিএনএ যদি বলি, যদি ডিএনএ হয়, ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেসের মধ্যে সাইটোসিন এবং থাইমিন এই দুটি থাকবে। ডিএনএ এর ক্ষেত্রে কি বললাম, পিরিমিডিন বেস হিসেবে সাইটোসিন এবং থাইমিন এই দুটি থাকবে, কিন্তু ইউরাসিলের কোনো অস্তিত্ব নেই। পিউরিন বেস যেমন আছে তেমনই আছে। এরপর আমরা চলে যাচ্ছি আরএনএ এর ক্ষেত্রে। আরএনএ এর ক্ষেত্রে কি হয় না, আরএনএ এর ক্ষেত্রে সাইটোসিন থাকে এবং ইউরাসিল থাকে, কিন্তু থাইমিনের কোনো অস্তিত্ব নেই। মানে কি বললাম, ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্যটা এখানে যে পিউরিন বেস গুলো সেম, দুটোর ক্ষেত্রে ডিএনএ আরএনএ পিউরিন বেস আর সেম, কিন্তু পিরিমিডিন বেস আর ডিফারেন্ট। কেন না, ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেস থাকে সাইটোসিন এবং থাইমিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেস থাকে সাইটোসিন এবং ইউরাসিল, কিন্তু কোনো থাইমিন থাকে না। তাহলে ডিএনএ তে কোনো ইউরাসিল থাকে না এবং আরএনএ তে কোনো থাইমিন থাকে না, এটা কিন্তু মাথায় রাখার বিষয়। এবার আমাদের পিউরিন এবং পিরিমিডিন বেসটা কিরকম টাইপের একটা দেখতে, তার একটা নরমাল বা সাধারণ স্ট্রাকচার আমরা দেখাবো। আমাদের স্ট্রাকচার যদি বা আমাদের এই 12th স্ট্যান্ডার্ডে নেই, কিন্তু একটু বোঝার জন্য সুবিধা হবে, কেন সেটা বলছি না। পিউরিন বেসের গঠনটা বা স্ট্রাকচারটা কিছুটা এরকম টাইপের, আর পিরিমিডিন বেসের স্ট্রাকচার কিছুটা এরকম টাইপের, এটা হচ্ছে সাধারণ স্ট্রাকচার। এরপর পিউরিনের আন্ডারে অ্যাডিনিন, গুয়ানিনের ক্ষেত্রে এই স্ট্রাকচার সেম থাকে, শুধু এই কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেনের জায়গায় এদের হয়তো কিছু একটা স্থান পরিবর্তন হবে, বা কোনো জায়গায় হয়তো একটা অ্যামোনিয়া বা NH3 যুক্ত হলো, কোনো জায়গা থেকে একটা H বাদ চলে গেলো বা O যুক্ত হলো, এরকমটা কিছু ঘটে। এবং পিরিমিডিন বেসের ক্ষেত্রেও যখন সাইটোসিন হবে বা থাইমিন হবে বা ইউরাসিল হবে, তখন কিছু একটা চেঞ্জ হবে, কিন্তু স্ট্রাকচারটা কিছু এরকম টাইপের হবে। দুটোর মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে পার্থক্য এটা দেখতে পাচ্ছি যে পিউরিন বেস হচ্ছে দুটো বলয় আছে, এইটা একটা বলয়, এটা হচ্ছে কি বলে, এটা ষড়ভুজ, আর এটা হচ্ছে পঞ্চভুজ। তো পিউরিন বেসের ক্ষেত্রে দুটো বলয় আকৃতির রিং থাকে, একটা দুটো। পিরিমিডিন বেসের ক্ষেত্রে একটি বলয় আকৃতির রিং থাকে, একটি আছে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। আরেকটা দুটোরই বৈশিষ্ট্য বা দুটোরই ডিফারেন্স কি হবে না, পিউরিন বেসের ক্ষেত্রে কত কত নম্বর কার্বনের ক্ষেত্রে কত কত নম্বর স্থানে আমাদের নাইট্রোজেন থাকে, কি সেটা দেখতে পাবো। নাম্বারিং করেছি 1 2 3 4 5 6 7 8 9। নাইট্রোজেন কোন কত আছে, 1 এ আছে, তারপর আছে 3 এ, তারপর 7 এ, তারপর 9। তাহলে এটা কিরকম করে লিখতে হয় না,
তাহলে লিখতে হয় এরকম বলে না 1 মাথায় একটা ড্যাশ চিহ্ন, মানে 1 প্রাইম 3 প্রাইম 7 প্রাইম 9 প্রাইম, এই চারটি স্থানে পিউরিন বেসের ক্ষেত্রে নাইট্রোজেন অবস্থান করে। একইভাবে পিরিমিডিন বেসের ক্ষেত্রে নাইট্রোজেন কোন পদে আছে, 1 এ আছে 3 এ আছে, আর কিন্তু কোনো নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 প্রাইম আর 3 প্রাইম, 1 প্রাইম এবং 3 প্রাইম, তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন গুলো অবস্থান করছে। তাহলে কি দুটো পার্থক্য পেলাম পিউরিন এবং পিরিমিডিনে। পিউরিন বেস হচ্ছে ডাবল বলয় রিং বা পিউরিন বেসে দুটো বড় একটি লিঙ্ক থাকে, পিরিমিডিন বেসে একটি থাকে। পিউরিন বেসে নাইট্রোজেন অবস্থান হচ্ছে 1 প্রাইম 3 প্রাইম 7 প্রাইম 9 প্রাইম, আর পিরিমিডিন বেসে নাইট্রোজেন বেসের অবস্থান হচ্ছে 1 প্রাইম এবং 3 প্রাইম। কারণ ওর তো একটাই বড় হয়, তাহলে ওর তো 7 বা 9 অন্য কিছু নেই, ওর তো 6 এই থেমে যাচ্ছে। তাহলে এইটা হলো দুটোর মধ্যে ডিফারেন্স। এখানে নিউক্লিওটাইডের গঠন গেল। এরপর আমরা আসছি যে ডিএনএ ডেফিনেশন, বাট একদম ডিএনএ ইজিলি আসছি। ডিএনএটা জিনিসটা কি রকম এটা মুখে দিচ্ছি। তাহলে আমরা ডিএনএ করব। প্রথমে ডিএনএ ডেফিনেশন কি হবে না, এখানে যেটা শর্টকাট ডেফিনেশন, যে শর্টকাট শব্দটি ডেফিনেশন যে এক লাইনে যেটা একদম প্রপার হবে, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা দ্বারা গঠিত যে নিউক্লিক অ্যাসিড বংশগত বৈশিষ্ট্যকে বহন, মানে ধারণ এবং বহন বা এক কথায় বহন করে, তাকে বলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এই ডেফিনেশনটার আন্ডারে একটা আমরা টার্ম পেলাম, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। সেটা জিনিসটা কি আমরা একটু পড়লাম যে ডিএনএ কি, নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে এক প্রকার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয় না, অনেকগুলি নিউক্লিওটাইড শৃঙ্খলাকারে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। নিউক্লিওটাইডের আন্ডারে কি কি ভাগ আছে, N2 বেস, পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড। ওইটার মধ্যে যে পেন্টোজ শর্করা আছে, সেই পেন্টোজ শর্করা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, হচ্ছে একটা পেন্টোজ শর্করা। যেমন ডিএনএ ক্ষেত্রে পেন্টোজ শর্করা হচ্ছে ডিঅক্সি রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ শর্করা, এবং আরএনএ এর ক্ষেত্রে পেন্টোজ শর্করা হচ্ছে রাইবোজ শর্করা। ওই ডিঅক্সি রাইবোজ শর্করা থেকে, এই শর্করার নামটা থেকে এসেছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং রাইবোজ শর্করা থেকে নামটি এসেছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ এর নামটি এই শর্করাটা ওদের ওই শর্করার উপস্থিতির উপর ডিপেন্ড করে বা নির্ভর করে ওই ডিএনএ বা আরএনএ এর নামকরণটি করা হয়েছে। আগের টপিকে আমাদের একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে আমরা নিউক্লিওটাইড বললাম, নিউক্লিওসাইড কাকে বলে সেটা কি জানি? তাহলে আমরা নিউক্লিওটাইড মানে কি কি জানি? নিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু লিখতে পারি N2 বেস প্লাস পেন্টোজ শর্করা প্লাস H3PO4। বলছে এই H3PO4 বা ফসফরিক অ্যাসিড থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে যেটি পড়ে থাকে, মানে N2 বেস এবং পেন্টোজ শর্করা, এই N2 বেস এবং পেন্টোজ শর্করা সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে নিউক্লিওসাইড। মানে আমরা আরো কি বলতে পারি না, নিউক্লিওসাইডের সাথে আমাদের এই যে H3PO4 বা ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়ে তৈরি করে কি নিউক্লিওটাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওটাইড থেকে যদি H3PO4টাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকে অর্থাৎ N2 বেস প্লাস পেন্টোজ শর্করা, সেটাকে আমরা এক কথায় বলি নিউক্লিওসাইড। এটা কিন্তু ইউজফুল ইনফরমেশন, কারণ শর্ট কোশ্চেনে থাকতেই পারে নিউক্লিওসাইড জিনিসটা কি বা নিউক্লিওসাইড কিসের কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত হয়, তখন এটা একটা শর্ট হিসেবে লিখতে হবে 1 নম্বরের কোশ্চেন।
এরপর ডিএনএ ডেফিনেশন আমরা বললাম যে ডিঅক্সি রাইবোজ শর্করা দ্বারা গঠিত যে নিউক্লিক অ্যাসিড আমাদের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে তাকে আমরা বলি ডিএনএ। ডিএনএ এর ক্ষেত্রে দুটো টার্ম আমরা জানবো, একটা হচ্ছে দুটো টার্ম কি কি, দুটো টার্ম হচ্ছে, একটা হচ্ছে সি ভ্যালু এবং দ্বিতীয় হচ্ছে সি ভ্যালু প্যারাডক্স। সি ভ্যালু এবং সি ভ্যালু প্যারাডক্স কাকে বলে জানবো, শর্ট কোশ্চেন একটা না করে। সি ভ্যালু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীবের ক্ষেত্রে তার হ্যাপ্লয়েড জিনোমে, জিনোম মানে হ্যাপ্লয়েড হয়, কারণ জিনোমের ডেফিনেশনই হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম যেটা থাকে সেটা হচ্ছে জিনোম। জিনোম কিন্তু আলাদা, কিন্তু ডিফারেন্ট আছে। তো হ্যাপ্লয়েড সংখ্যক হ্যাপ্লয়েড যে জিনোম আছে সেই হ্যাপ্লয়েড জিনোমের মধ্যে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীব বা কোনো জীবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড জিনোমের মধ্যে উপস্থিত যে ডিএনএ বা হ্যাপ্লয়েড জিনোমে যে পরিমাণ ডিএনএ থাকে তাকে বলে সি ভ্যালু। তাহলে কি ডেফিনেটলি কি বললাম না, কোনো একটা জীবের হ্যাপ্লয়েড জিনোমের মধ্যে যে পরিমাণ ডিএনএ থাকে তাকে বলা হয় সি ভ্যালু। এবং সি ভ্যালু প্যারাডক্স কাকে বলে না, বলা হচ্ছে তাহলে আমাদের মনে হতে পারে যে তাহলে যে প্রাণীর জটিলতা যত বেশি সেই প্রাণীর হয়তো সি ভ্যালুটা তত বেশি হবে, কারণ তার জটিলতা বেশি, মানে তার বিভিন্ন রকম ফাংশন ফিচার্স বেশি। যেমন আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখি, আমরা অ্যান্ড্রয়েডে কি দেখি, অ্যান্ড্রয়েডে দেখি দাম বেশি, ধরুন একটা 10,000 টাকার ফোন, 10,000 টাকার ফোনে যে ফিচার্স থাকবে 20,000 টাকার ফোন হয়তো ফিচার্সগুলো অনেকটা বেড়ে যায়। আবার হয়তো কোম্পানি হিসেবে ডিফার করে, স্যামসুং যে ফিচার্সগুলো দেবে রেডমি বা রিয়েলমি হয়তো তার থেকে কিছুটা বেশি ফিচার্স দেবে, এটি স্বাভাবিক। তো আমরা যখন দেখি যে ফিচার্স বাড়ছে, মানে ক্যামেরা মেগাপিক্সেল হতে বেড়ে গেল, বা র্যাম বেড়ে গেল, বা ইন্টারনাল স্টোরেজ বেড়ে গেল, বা হয়তো গেমিং প্রসেসর বেড়ে গেল, তখন কি বলি না স্মার্টফোনটার দাম নিশ্চয়ই ইনক্রিজ করবে। সেরকম আমরা তো এখানেও কনসেপ্ট আনতেই পারি যে একটা প্রাণীর জটিলতা বা একটা প্রাণীর যে বংশগত বৈশিষ্ট্য সেগুলো বহন করে কে, ডিএনএ। এখন আমরা যেহেতু ডিএনএর পরিমাণ হিসেবে বিবেচনা করছি, তাহলে আমরা কি ভাববো যে একটা প্রাণীর জটিলতা যত বৃদ্ধি পাবে তত হয়তো তার সি ভ্যালুটা বৃদ্ধি পাবে, কিন্তু তা কিন্তু কখনোই নয়। মানে এরকম হয়তো আপনি ভাবছেন যে একটা যদি কুকুর একটা মানুষ হয়, বা একটা ব্যাঙ একটা মানুষ, ব্যাঙের ওর শরীরে ফিচার্স কম, এক কথায় ফিচার্স কম, ও যে একটি মানুষ যে কাজগুলি করতে পারে ব্যাঙ হয়তো তার থেকে অনেক কম পরিমাণ কাজ করতে পারে, বা অনেক কম কাজ ব্যাঙ সাধ্য করতে পারে, কিন্তু ব্যাঙের সি ভ্যালুটা মানুষ থেকে বেশি হতে পারে। অর্থাৎ ব্যাঙের জটিলতা মানুষের থেকে অনেক কম, ও সিম্পল একটা প্রাণী, মানুষ হচ্ছে খুবই একটা জটিল একটা ক্রিয়েচার, কিন্তু ব্যাঙের সি ভ্যালু মানুষের থেকে বেশি হতে পারে। মানে একটা তাহলে কি বলা হচ্ছে না, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীবের ক্ষেত্রে তার সি ভ্যালুর উপর সেই জীবটির জটিলতা নির্ভর করে না, এবং কোনো একটি জীবের সি ভ্যালু এবং তার জটিলতার মধ্যে এই অসামঞ্জস্যতা, মানে এই যে অসামঞ্জস্য যে ভাবটা বা ধর্মটা ফুটে উঠছে, এই অসামঞ্জস্যটাকে বলে সি ভ্যালু প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে অসামঞ্জস্য, ডিনোট করে। তাহলে কি সি ভ্যালু মানে হচ্ছে আমরা পেলাম যে কোনো একটি জীবের ক্ষেত্রে তার হ্যাপ্লয়েড জিনোমের মধ্যে উপস্থিত ডিএনএর পরিমাণকে বলা হয় সি ভ্যালু, এবং সি ভ্যালু প্যারাডক্স হচ্ছে কোনো একটি জীবের জটিলতা তার সি ভ্যালুর উপর ডিপেন্ড করে না বা নির্ভর করে না। অর্থাৎ সি ভ্যালু কোনো একটি জীবের ক্ষেত্রে তার সি ভ্যালু এবং তার জটিলতার মধ্যে যে অসামঞ্জস্যতা তাকে বলা হয় সি ভ্যালু প্যারাডক্স। এখন আমরা বলবো যে এই ভ্যালু প্যারাডক্স এর বিষয়ে দিলাম, সি জিনিসটা কি, সিটা কেন লেখা হচ্ছে না, আমরা একটা জিনিস কথা যে ডিএনএ কে ডিনোট করা হয় সি দিয়ে, ঠিক আছে। সি দিয়ে কেন ডিনোট করা হয় সেটা আমরা জানি, যদি জানতে পারি তো পরে জানাবো। এখন ডিএনএ কে ডিনোট করা হচ্ছে সি দিয়ে, ক্যাপিটাল সি, ওই জন্য এই সি থেকে এসছে সি ভ্যালু আর সি ভ্যালু প্যারাডক্স, এটা মনে গেল। এরপর
ডিএনএ ক্ষেত্রে আমরা এবার ডিএনএ গঠনে আসার আগে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে তন্তু জিনিসটা। তন্তু মানে ডিএনএ, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী সাধারণত হয়, মানে ওর সাধারণ নর্মালি যে বিভিন্ন রকম ডিএনএতে সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী গঠন বিশিষ্ট। দ্বিতন্ত্রী গঠন বিশিষ্ট মানে কি হবে না, দুটো তন্তু থাকে এবং দুটো তন্তু প্যাঁচানো আকারে থাকে, মানে কিছুটা কিছুটা এরকম টাইপের ডিএনএ থাকবে, মানে এটা এটা একটা তন্তু আর এটা একটা তন্তু, এই দুটো তন্তু প্যাঁচানো আকারে থাকবে, তার ফলে কি তৈরি হবে না ডিএনএ। এখন এটা হচ্ছে সাধারণ গঠন বা প্রাধান্য বেশি, ডিএনএ কিন্তু একতন্ত্রী হতে পারে। তাহলে আমরা এখানে কি দেখব না একতন্ত্রী এবং দ্বিতন্ত্রী ডিএনএ আছে, তো দুটো ডিএনএ একটা করে উদাহরণ দেখব। তাহলে আমাদের ডিএনএ একতন্ত্রী হতে পারে বা দ্বিতন্ত্রী হতে পারে, যদিও সাধারণত ডিএনএ গঠন যদি আমরা বলি তখন দ্বিতন্ত্রী ডিএনএ কথা বিবেচনা করব। এখন একতন্ত্রী ডিএনএ উদাহরণ হচ্ছে এফডি কোয়ালিফাইড, জিনিসটা কি সেটা জানার দরকার নেই, কারণ এটা মধ্যে ইয়েতে নেই, আর আমরা এক কথা জানা নাই যে এফডি কোয়ালিফাইড জিনিসটা কি, নাম তো বলে দিতে শর্টকাটে একটু। তাহলে একতন্ত্রী ডিএনএ উদাহরণ হচ্ছে এফডি কোয়ালিফাইড, এবং দ্বিতন্ত্রী ডিএনএ আমরা দুটো ধরনের নিয়েছি, একটা হচ্ছে ইকলি আর হচ্ছে পলিওমা ভাইরাস। দ্বিতন্ত্রী ডিএনএ কিন্তু উদাহরণটা মানুষও হতে পারে, কারণ মানুষের ডিএনএ কিন্তু দ্বিতন্ত্রী টাইপের, মানে আমরা কি বলছি যত যত কি বলবো না জটিল ক্রিয়েচার আছে, মানুষ, ব্যাঙ, টিকটিকি বা হাতি বা বাঘ, এই যতগুলো বানর, যতগুলো এই কমপ্লেক্স ক্রিয়েচার আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী। একতন্ত্রী ডিএনএ কি মানে যেগুলো নিচের দিকে যেগুলো প্রাণী যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এই সকল ক্ষেত্রে আমাদের একতন্ত্রী ডিএনএ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু দ্বিতন্ত্রী ডিএনএ মানে হচ্ছে আপার ক্লাসের লোক, মানে আপার ক্লাস মানে এখানে আপার লোয়ার ক্লাসটা আসছে নাকি, এক কথায় বলতে গেলে জটিল প্রাণী বা কমপ্লেক্স ক্রিয়েচারের ক্ষেত্রে দ্বিতন্ত্রী ডিএনএ, বা যেমন ইকোলি রয়েছে, ইকোলি যদিও একটা ব্যাকটেরিয়া কিন্তু তাও দেখা যায়, এবং পলিও ভাইরাস, এবং আমাদের ক্ষেত্রেও দ্বিতন্ত্রী ডিএনএ দেখা যায় সেটা। এরপর আমরা ডিসকাস করব না কি নিয়ে, ডিএনএ এর যে দ্বিতন্ত্রী ডিএনএ, এখানে একতন্ত্রী ডিএনএ নিয়ে কোনো ডিসকাশন হবে না, দ্বিতন্ত্রী ডিএনএ এর যে গঠন আছে একটা গঠনটাকে বলা হয় ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স। এই যে গঠনটা আছে এটা একটা হেলিক্স কিন্তু দেখতে, তো এটাকে এক টাইপের হেলিক্স বলা হয়। তো এই যে দ্বিতন্ত্রী ডাবল স্ট্র্যান্ডেড বা দ্বিতন্ত্রী যে হেলিক্যাল যে বিন্যাস, এই দ্বিতন্ত্রী হেলিক্যাল বিন্যাসটা প্রণয়ন বা প্রবর্তন করেছিলেন দুই বিজ্ঞানী, ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক প্রণীত যে দ্বিতন্ত্রী হেলিক্যাল বিন্যাস ডিএনএ, সেটাই আমরা আমাদের চ্যাপ্টারে আলোচনা বিষয়, এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন রকম পড়বো আর কিরকম দেখতে। ডিএনএ ভৌত গঠন বা ডিএনএ গঠন বর্ণনা করো, একটা 5 নম্বরের কোশ্চেন আসতেই পারে। সেক্ষেত্রে কি করতে হবে, এরকম একটা ছবি আঁকতে হবে এবং ছবি সম্পর্কে কিছু লিখতে হবে, ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি বা ছবি থেকে আমরা কি কি জানি। ছবিতে কি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা স্ট্র্যান্ড বা তন্তু, স্ট্র্যান্ড মানে তন্তু, এটা হচ্ছে একটা তন্তু যেটা বেছানো আছে, আর এইটা হচ্ছে আর একটা তন্তু। ডিএনএ গঠনের ক্ষেত্রে কি কি লিখতে হবে যদি লেখা থাকে, প্রথমে ছবিটা আঁকলাম, ছবিটার জন্য 2 নম্বর আছে, 3 নম্বর হচ্ছে লেখার জন্য। 3 নম্বরে আমরা কি কি লিখতে হবে, 1 নম্বর হচ্ছে প্রথমে লিখতে হবে যে ডিএনএ কি কি সমন্বয়ে গঠিত না, ডিএনএ নাইট্রোজেন বেস বা N2 বেস, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড, এই 3টি উপাদানের সমন্বয়ে গঠিত।
নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডিনিন বেসের নাইট্রোজেন বেসের অ্যাডিনিনের আন্ডারে মানে নাইট্রোজেন বেসের পিরুনের আন্ডারে থাকে অ্যাডিনিন গুয়ানিন, আর পিরিমিডিনের আন্ডারে থাকে সাইটোসিন থাইমিন। তারপর ইহাতে কোনো ইউরাসিল থাকে না। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে দুটো তন্তু আছে, দুটো তন্তুর অভিমুখ হয় পরস্পর বিপরীত, অর্থাৎ এটার অভিমুখ যদি আমরা ডিনোট করি 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে অপর তন্তুর অভিমুখ হবে 3 প্রাইম টু 5 প্রাইম। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে এই যে যে তন্তু দ্বিতীয় যে তন্তুটা আছে, একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সম্পূর্ণ পাক যে কি রকম হবে না, তাহলে এইটা একটা সম্পূর্ণ পাক। এইটার দিকে এইটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যে অভিমুখে যাচ্ছে এইটাও একই অভিমুখে যাচ্ছে, অর্থাৎ এর অভিমুখ এদিক বরাবর, এই যে তন্তুটা আছে এটার অভিমুখও একদম সেম এদিক বরাবর। তাহলে এটা হচ্ছে একটা সম্পূর্ণ পাক। এখান থেকে এতটি এই যে অঞ্চলটি, এই অঞ্চলটির দৈর্ঘ্য হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেম হয়, ডিএনএ ক্ষেত্রে সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে দৈর্ঘ্য। এবং এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলের মধ্যে বলছে 10টি বেস জোড় থাকে। বেস জোড় মানে কি, এগুলো হচ্ছে একটা বেস জোড়। এই যে রয়েছে থাইমিন, এখানে আছে অ্যাডিনিন থাইমিন, এখানে গুয়ানিন সাইটোসিন। তাহলে কি এই 34 অ্যাংস্ট্রম যে সম্পূর্ণ একটা পাক আছে, একটা পাকের আন্ডারে 10টি বেস জোড় থাকে। বেস মানে কি বেস, নাইট্রোজেন বেস। তো সেটা পিরুন হতে পারে, পিরমিড হতে পারে, নট নেসেসারি। তো এই যে পিউরিন বা পিরিমিডিন যে বেসগুলো আছে, একটি সম্পূর্ণ পাকের মধ্যে 10টি বেস জোড় থাকে। তাহলে প্রত্যেকটি বেস জোড়ের মধ্যে তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এই একটা যদি আমি বিবেচনা করি, সেটা হচ্ছে এখানে থাইমিন আছে, এখানে থাইমিন আছে, এখানে গুয়ানিন আছে। এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বিবেচনা করি, তাহলে এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বিবেচনা করি, সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। কালিটা একটু হচ্ছে না, তো মুখে মুখে বলছি। এই যে দুটো বেস আছে, এই দুটো বেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর যেহেতু সম্পূর্ণ পাকে 10টা আছে, 3.4 × 10 উল্টো দিক থেকে করতে পারি। তাহলে কি সম্পূর্ণ একটা পাক, তার দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটা পাকের মধ্যে 10টি বেস জোড় থাকে, নাইট্রোজেন বেস জোড়। তাহলে দুটি বেস জোড়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম। এটা হলো। তার আগে একটা ইনফরমেশন আমাদের দেওয়া উচিত ছিল, যেটা হচ্ছে আমরা তো বললাম যে ডিএনএ তে নাইট্রোজেন বেস পিউরিন হিসেবে থাকে অ্যাডিনিন গুয়ানিন, পিরিমিডিন হিসেবে থাকে সাইটোসিন থাইমিন। এরা কিভাবে বিন্যস্ত থাকে বলছে, একটা তন্তু পরিপূরক বেস কোনগুলো, অ্যাডিনিনের পরিপূরক বেস হচ্ছে থাইমিন, এটা হচ্ছে 4th পয়েন্ট। অ্যাডিনিনের পরিপূরক বেস হচ্ছে থাইমিন এবং গুয়ানিনের পরিপূরক বেস হচ্ছে সাইটোসিন। এখন অ্যাডিনিন এবং থাইমিন পরস্পর যুক্ত থাকে ডাবল বন্ড দিয়ে।
তাহলে ফোর্থ পয়েন্টে আমরা কি করবো না, আমাদের ডিএনএ ক্ষেত্রে চারটি বেস থাকে টোটাল। পিউরিনের আন্ডারে অ্যাডিনিন গুয়ানিন, পিউরিনের আন্ডারে গুয়ানিন, সরি পিউরিনের আন্ডারে থাকে অ্যাডিনিন গুয়ানিন, এবং পিরিমিডিনের আন্ডারে থাকে সাইটোসিন এবং থাইমিন। ইউরাসিল থাকে না, তাহলে ইউরাসিলের কথাটা এখানে বিবেচনা করছি না। এখানে তাদের সিকোয়েন্সটা কিরকম করে থাকে না, অ্যাডিনিনের পরিপূরক বেস হচ্ছে থাইমিন, এবং অ্যাডিনিন থাইমিনের সাথে ডাবল বন্ড ক্রিয়েট করে, ডাবল বন্ড ক্রিয়েটের মাধ্যমে যুক্ত হয়। গুয়ানিনের পরিপূরক বেস হচ্ছে সাইটোসিন, এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে তিনটি ট্রিপল বন্ড থাকে। তাহলে এখানে দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন। বন্ধন করে কি না এইচ বন্ধন, এটা এখানে মনে রাখতে হবে যে হাইড্রোজেন বন্ধন। তাহলে অ্যাডিনিন থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটি আমাদের ফোর্থ পয়েন্টে ভাষা করে লিখতে হবে। এবং আরেকটি লিখতে হবে যে ডিএনএ যেহেতু দুটি তন্তু, তাই একটি তন্তুতে যে বেসটি থাকে অপর তন্তুতে তার পরিপূরক বেস অবস্থান করে। মানে এই তন্তুতে যখন থাইমিন থাকবে, এই তন্তুতে থাকবে অ্যাডিনিন। অপরপক্ষে বলতে পারি এই তন্তুতে যেহেতু অ্যাডিনিন আছে, তাহলে এই তন্তুতে এক সমান্তরালে অবস্থান করবে থাইমিন, যেহেতু দুটোর মধ্যে একটা বন্ধন ক্রিয়েশন চাই। একইভাবে এই তন্তুতে এই তন্তুতে যদি গুয়ানিন থাকে, তাহলে এই তন্তুতে থাকবে সাইটোসিন। অর্থাৎ পরিপূরক বেসগুলো দুটো তন্তুর মধ্যে থাকবে এবং তাদের মধ্যে এইচ বন্ড ক্রিয়েশন হবে। তার ফলেই কিন্তু এই তন্তুটা মানে একটা ভারসাম্য পাবে। কিন্তু এই এইচ বন্ডগুলো যদি কোনো রকম ভাবে না থাকতো, বা পরিপূরক বেস এরকম যদি না থাকতো, তাহলে কি এইচ বন্ড ক্রিয়েশন হতো না, বা এইচ বন্ডের অস্তিত্ব থাকতো না। আর এইচ বন্ড যদি না থাকে, তাহলে এই তন্তু দুটো যে একসঙ্গে পেছানো অবস্থায় আছে, এই তন্তু দুটো কি খুলে যেত, অর্থাৎ পরস্পর পৃথক হয়ে যেত। ওই যে পরস্পর পৃথক হয়ে যাওয়া, ওটাকে আমরা বলি ডিনেচারেশন। সেটা একটু পরেই আসছি, ডিএনএ যে ধর্মাবলী সেখানে পড়বো। এখন এখানে এটা হলো। এরপর আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে এইচ, এখানে দুটো দৈর্ঘ্য পেলাম। একটা ডিএনএ একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, আর একটা পেলাম যেটা হচ্ছে দুটি বেস জোনের মধ্যে ডিফারেন্স থাকে 3.4 অ্যাংস্ট্রম। আরেকটা এখানে ইনফরমেশন বই দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ডগুলো থাকে, এই যে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন একটা বন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 3 অ্যাংস্ট্রম। তাহলে এই যে হাইড্রোজেন বন্ধনী, তাহলে এইচ বন্ডগুলো, এই যে এইচ বন্ডগুলো আছে, এই এইচ বন্ডগুলোর দৈর্ঘ্য হচ্ছে 3 অ্যাংস্ট্রম। তাহলে তিনটে দৈর্ঘ্য পেলাম। সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, দুটি বেস জোনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এইচ বন্ডের দৈর্ঘ্য হচ্ছে 3 অ্যাংস্ট্রম। এখন এরপর আমরা চলে যাব যে ডিএনএ পরিমাণে কি বলছে না, মানুষের ক্ষেত্রে বলা এক্সপেরিমেন্টাল পেপার, মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের ক্রোমোসোম থাকে 23 জোড়া বা 46টি। এখন বলছে মানুষের 23 জোড়া ক্রোমোসোমে ডিএনএ দৈর্ঘ্য হচ্ছে 1.9 মিটার। তাহলে মানুষের 23 জোড়া ক্রোমোসোমে ডিএনএ দৈর্ঘ্য হচ্ছে 1.9 মিটার, এবং আমরা জানি যেহেতু ডিএনএর মধ্যেই জিন অবস্থান করে, তাই বলা হচ্ছে এই যে 1.9 মিটার দীর্ঘ যে ডিএনএ আছে, এই ডিএনএ এর মধ্যে মোট জিনের সংখ্যা অবস্থানকারী জিনের সংখ্যা হচ্ছে 24,194 বা 24,194। তাহলে কি মানুষের ক্ষেত্রে ডিএনএ দৈর্ঘ্য হচ্ছে 1.9 মিটার, 23 জোড়া ক্রোমোসোমে, এবং তার আন্ডারে এটার উপর জিন অবস্থানকারী জিনের সংখ্যা হচ্ছে 24,194 বা 24,194। এটা হলো ডিএনএ। আর ডিএনএ ডিফারেন্স কি আছে, এরপর আছে ডিএনএ প্রকারভেদ। ডিএনএ প্রকারভেদে আমাদের বেশি কিছু করতে হবে না, ডিএনএ কি প্রকারের হয় এবং কি সেগুলো জানতে হবে। ডিএনএ হচ্ছে এ বি সি ডি এবং টি জেড, অর্থাৎ 6 প্রকারের ডিএনএ থাকে। কি এ বি সি ডি 4টে হয়ে গেল, এবং টি এবং জেড। তাহলে এ বি সি ডি টি এবং জেড, এই 6 প্রকারের ডিএনএ হয়। এগুলো নিয়ে বেশি কিছু পড়া দরকার নেই, শুধু ক প্রকারের হয় সেটা শর্ট কোশ্চেনে আসতে পারে, এবং কি হয়
সেটা শর্ট কোশ্চেন আসতে পারে। তো এইটুকুই। এখন আমরা চলে যাচ্ছি ডিএনএ ধর্ম বা প্রপার্টিজ অফ ডিএনএ। ডিএনএ ভৌত রাসায়নিক সব ধর্মগুলো মিলিয়ে চুলিয়ে বলছি। প্রথমে ডিএনএ ধর্ম হচ্ছে, ডিএনএ ধর্ম বলছে প্রথম হচ্ছে এটি ঋণাত্মক আধানযুক্ত হওয়ায় তড়িৎ ক্ষেত্রে অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। অর্থাৎ ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। এখন আমরা যখন তড়িৎ বিশ্লেষণ পড়েছি বা তড়িৎদ্বার সম্পর্কে পড়েছি, তড়িৎ বিশ্লেষণ যখন পড়েছি কেমিস্ট্রিতে, তখন তড়িৎ বিশ্লেষণ আমরা দেখেছি যে দুটো তড়িৎদ্বার হয়। ধনাত্মক তড়িৎদ্বার, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড, আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড। ডিএনএ যেহেতু ঋণাত্মক আধানগ্রস্ত, তাই ঋণাত্মককে কে আকর্ষণ করবে? ঋণাত্মককে তো ঋণাত্মক বিকর্ষণ করে। ঋণাত্মককে আকর্ষণ করবে কে? ধনাত্মকটা। ধনাত্মক তড়িৎদ্বারকে না অ্যানোডটা। তাহলে কি হবে? ওই অ্যানোড তড়িৎদ্বারটা এই যে ঋণাত্মক যে ডিএনএ আছে সেটাকে আকর্ষণ করে। ফলে কি ডিএনএ যেহেতু, তাহলে প্রথম পয়েন্ট কি না, ডিএনএ যেহেতু ঋণাত্মক তড়িৎগ্রস্ত, তাই ডিএনএ তড়িৎ ক্ষেত্রে অ্যানোড তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হয়। সেটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে না, সেকেন্ড পয়েন্ট বলছে যে ডিএনএটা জল এবং অ্যালকোহলে দ্রাব্য। মানে জল এবং অ্যালকোহল, অ্যালকোহল মানে বিভিন্ন রকম অ্যালকোহল হতে পারে, যেমন ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল হতে পারে। তো ডিএনএটা জল এবং অ্যালকোহলের দ্রাব্য, কিন্তু একটা আছে ব্যাপার, যেটা হচ্ছে অ্যালকোহলটা যদি অতিরিক্ত শীতল হয়, অতিরিক্ত ঠান্ডা হয়, টেম্পারেচার যদি কম হয়, তখন কিন্তু ডিএনএটা অ্যালকোহলে অদ্রাব্য হয়ে যাবে। অর্থাৎ জল এবং অ্যালকোহলে ডিএনএ দ্রাব্য, কিন্তু অতি শীতল অ্যালকোহলে ডিএনএ অদ্রাব্য। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলছে? হ্যাঁ, থার্ড পয়েন্ট বলেছে যে ডিএনএ কে যদি অতিরিক্ত তাপ দেওয়া হয়, মানে অতিরিক্ত হাই টেম্পারেচারে রাখা হয় এবং অতিরিক্ত ক্ষারীয় মাধ্যম, মানে অতিরিক্ত ক্ষার মিশ্রিত একটা মাধ্যমে রাখা হয়, তখন কিন্তু ডিএনএ তন্তু, এই যে দুটো তন্তু, একটা দুটো ডিএনএ যে দুটো তন্তু যে পেঁচানো অবস্থায় আছে, সেই তন্তুগুলি খুলতে থাকে। তন্তুগুলি খোলা মানে কি, এই যে ওদের মিডলে যে এইচ বন্ডটা ক্রিয়েশন হয়েছে, এইচ বন্ডগুলো ভাঙতে থাকে। অর্থাৎ কখন? অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড হাই বেস মিডিয়াম। ক্ষারীয় অতিরিক্ত যদি ক্ষার মাধ্যম হয় এবং অ্যাট হাই টেম্পারেচার, ডিএনএ তন্তুগুলো পরস্পর খুলতে থাকে। এই যে ডিএনএ তন্তুগুলো এই যে পরস্পর যে পৃথক হয়, পরস্পর থেকে খুলে যায়, এই ঘটনাকে বলা হয় ডিন্যাচুরেশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম, ডিন্যাচুরেশন। এবং আবার যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়, তাহলে কি ওই তন্তুগুলোর মধ্যে আবার এইচ বন্ড ক্রিয়েশন হয়। এইচ বন্ড ক্রিয়েশন হলে কি হবে? তন্তুগুলো আবার পাকের মতো জয়েন্ট লেগে যাবে। তাহলে সেটাকে বলে রিন্যাচুরেশন, মানে আবার তৈরি হয়ে গেল। রি মানে আবার, রি মানে আবার পুনরায় তৈরি হওয়া। তাহলে কি, যখন অ্যাট হাই টেম্পারেচার এবং অতিরিক্ত ক্ষারীয় মাধ্যমে রাখা হলো, তখন আমরা দেখতে পেলাম না ডিএনএ এর তন্তুগুলি পরস্পর থেকে পৃথক হয়ে গেল। সেক্ষেত্রে ঘটলো আমাদের ডিন্যাচুরেশন। এবং তাপমাত্রা যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় বা কমিয়ে আনা হয়, তখন কি তাদের মধ্যে এইচ বন্ড ক্রিয়েশন হয় এবং তন্তুগুলি আবার পরস্পর জোড়া লাগতে থাকে। এর ফলে ঘটে গেল রিন্যাচুরেশন। এটা গেল আমাদের থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্টে একটা আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আর একটা পয়েন্ট কি বলেছে না, ডিএনএ অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। সেটা লিমিটেশনটা কি না, ডিএনএ সর্বোচ্চ অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, সেটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 260 ন্যানোমিটার। অর্থাৎ ডিএনএ যে অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারবে, যেটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 260 ন্যানোমিটার। এবং আরেকটা আছে, যেটা হচ্ছে আমাদের ঘুরিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, যেটা যে আমরা জানি যে ডিএনএ যদি দ্বিতন্ত্রী হয়, তাহলে দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে কি হয় না, দুটো তন্তু থাকে। একতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে একটা তন্তু। তাহলে ওই আবার আগে যে সি ভ্যালু প্যারাডক্স এবং সি ভ্যালুর মধ্যে ধারণা ছিল যে হয়তো জীবের জটিলতা বেশি, তাহলে হয়তো সি ভ্যালুর মানটা বেশি হবে, কিন্তু সেটা হয় না। সেরকম এই ক্ষেত্রেও একই কেস হয়। আমরা ভাবতে পারি যে দ্বিতন্ত্রী ডিএনএ তো দুটো তন্তু, তাহলে হয়তো ও অতিবেগুনি রশ্মি শোষণটা বেশি করে এবং একতন্ত্রী কম করে, কিন্তু সেটা পুরোপুরি ভুল। দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী ডিএনএ এর অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা সর্বদা বেশি। এটা কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নিতে হবে। তাহলে দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী ডিএনএ এর অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা অলওয়েজ বিগ বা বেশি, ঠিক আছে, বিগার। এখন আরেকটা আছে
যে হ্যাঁ এইটার এই যে দ্বিতন্ত্রী থেকে একতন্ত্রী ডিএনএ অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা বেশি, এটার উপর ভিত্তি করে একটা টার্ম আছে বা টিকা বলতে পারো, টিকা বলা যায়। টার্মটা হচ্ছে হাইপারক্রমিক শিফট বা হাইপারক্রমিক শিফট। হাইপারক্রমিক শিফট জিনিসটা কি না, ডিএনএ যখন ডিন্যাচুরেশন ঘটছে, অর্থাৎ এই কেসটা যখন এই কেসে বলছি ডিএনএ যখন ডিন্যাচুরেশন অর্থাৎ অ্যাট হাই টেম্পারেচার এন্ড অ্যাট হাই বেস মিডিয়াম, তো ডিএনএ যখন ডিন্যাচুরেশন ঘটছে তখন কি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বিকাম কনভার্টেড ইনটু সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিন্যাচুরেশনের সময় একটা যে দ্বিতন্ত্রী ডিএনএ ছিল সেই দ্বিতন্ত্রী ডিএনএটা পৃথক হয়ে গেল, ফলে কি দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা দুটো একতন্ত্রী ডিএনএ তৈরি হলো। আমরা একটু আগেই বললাম যে দ্বিতন্ত্রী থেকে একতন্ত্রী ডিএনএ এর অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা অলওয়েজ বেশি বা সর্বদা বেশি হয়। তারপরে এখান থেকে আমরা কি কনক্লুশন জানতে পারি, যে ডিন্যাচুরেশনের সময় ডিএনএ এর অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, যেহেতু দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তে পরিণত হচ্ছে। ফলে কি বলতে পারি যে দ্বিতন্ত্রী ডিএনএ এর ডিন্যাচুরেশনের সময় তার অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই ঘটনাকে বা এই ধর্মকে বা এই ঘটনাকে বলা যাবে এই ঘটনাকে বলা হয় হাইপারক্রমিক শিফট। হাইপারক্রমিক শিফট HYPERCHRO ক্রমিক শিফট HHIFT, মানে একটা শিফট হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, মানে অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতাটা একটা জায়গায় ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে আরেকটা জায়গায় যাচ্ছে বা আরেকটা লেভেলে যাচ্ছে। তাহলে দ্বিতন্ত্রী ডিএনএ ডিন্যাচুরেশনের ফলে তার অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, এই ঘটনাকে বলা হয় হাইপারক্রমিক শিফট। এই হাইপারক্রমিক শিফট এই টার্মটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতে পারে, তখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, সেটা বলে রাখা হলো। তাহলে এটা আমাদের হয়তো আমাদের এটা 5 নম্বর বা 6 নম্বর গেল। নেক্সট যেটা ধর্ম, সেটা একটা নির্দিষ্ট ধর্ম আছে, সেটা হচ্ছে ইংলিশে বলে চারগফ রুল বা বাংলাতে বলে চারগফের নিয়ম বা চারগফের সূত্র। চারগফের নিয়মে কি বলছে না, একটি ডিএনএর মধ্যে মোট একটি ডিএনএর মধ্যে বলে যে একটি ডিএনএর মধ্যে মোট পিউরিনের সংখ্যা এবং মোট পিরিমিডিনের সংখ্যা সর্বদা সমান হয়। এটা হচ্ছে চারগফের সূত্র। মানে একটি দ্বিতন্ত্রী হোক বা একতন্ত্রী হোক, একটি ডিএনএর মধ্যে মোট পিউরিন বেসের সংখ্যা বা মোট পিউরিনের পরিমাণটা এবং মোট পিরিমিডিনের পরিমাণ, সেগুলো কি না সমান হয়। যেমন এখানে যদি কনফিউশন জানতে পারি, তাহলে এখান থেকে কনফিউশন টানা যায় যে একটি ডিএনএর মধ্যে আমরা পরিপূরক বেসগুলো আমরা এখানে ডিরাইভ করব। প্রথমে আমরা আরেকবার বলি চারগফের সূত্রটা। চারগফের সূত্রে বলছে যে একটি ডিএনএর মধ্যে মোট পিউরিন এবং মোট পিরিমিডিনের পরিমাণ সমান হয়, অর্থাৎ একটি ডিএনএর মধ্যে যে পরিমাণ অ্যাডিনিন থাকবে তার পরিপূরক বেস থাইমিন তত পরিমাণই থাকবে, এবং একটি ডিএনএর মধ্যে যে পরিমাণ গুয়ানিন থাকবে তার পরিপূরক বেস সাইটোসিন সেই একই পরিমাণে থাকবে। এটা হচ্ছে চারগফ রুল বা চারগফের নীতি বা চারগফের সূত্র। এটা গেল আর একটা ধর্ম। আর এরপর আমরা চলে যাচ্ছি কার্যগত ধর্ম। কার্যগত ধর্মতে আমাদের কি বলে, কার্যগত ধর্ম মানে ডিএনএ কি কাজ করে বা ডিএনএ এর তাৎপর্য কি হবে। ফার্স্ট, ডিএনএ হচ্ছে বিভিন্ন আমাদের জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, ও নির্ধারণ করে যে কি বংশগত বৈশিষ্ট্য আমরা প্রকাশ করব। সেকেন্ড, ডিএনএ আত্মপ্রতিলিপিকরণ পারে। এটা আমরা কখন পড়েছিলাম, আমাদের ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়ালের যে পয়েন্টগুলো ছিল সেখানে আমাদের একটা ধর্ম ছিল অটো ক্যাটালাইটিক ধর্ম। অটো ক্যাটালাইটিক ধর্ম মানে কি, কোনো একটা বস্তু যখন নিজের উৎপাদন নিজেই করতে পারে তখন সেই ধর্মকে বলা হয় অটো ক্যাটালাইটিক ধর্ম। ডিএনএ এর অটো ক্যাটালাইটিক ধর্ম বর্তমান, তাই ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ পদ্ধতির মাধ্যমে নিজেকে উৎপন্ন করতে পারে, অর্থাৎ ডিএনএ টু ডিএনএ নিজেই নিজের উৎপাদন করতে পারে। এটা হচ্ছে ডিএনএর একটা কাজ বা ধর্ম বলা যায়, জৈবিক তাৎপর্য। এরপর থার্ডে যাচ্ছি যে ডিএনএ আরএনএ সংশ্লেষ করতে পারে। প্রসেসটার নাম কি না ট্রান্সক্রিপশন।
ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বা প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং কোনো সময় যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন কি হবে, প্রসেসটা কি রিভার্স ঘটছে, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ টু ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন। এটা আমরা হয়তো আগে আমরা পড়বো, এর পরে আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা যখন আমরা পড়বো পরবর্তীকালে, তখন সেন্ট্রাল ডগমা একবার তো পড়েছি ডিএনএ আর জেনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেন্ট্রাল ডগমা পড়েছি, আরেকবার সেন্ট্রাল ডগমা পরবর্তীকালে পড়তে হবে, তখনও এই ট্রান্সক্রিপশন রিভার ট্রান্সক্রিপশন জিনিসটাকে আবার বলে দেবো। এটা হলো ডিএনএ এর কার্যগত ধর্ম। এটা হচ্ছে এরপর আরেকটা হচ্ছে ডিএনএ যে বংশগত বৈশিষ্ট্য ধারণ এবং বহন করে, আরেকটা যে ডিএনএ কিন্তু জিন বহন করে, মানে ডিএনএ এর মধ্যেই, ডিএনএ এর উপরেই জিনগুলো সজ্জিত থাকে, অর্থাৎ জিনগুলো অবস্থান করে। এটা হলো একটা পয়েন্ট। এরপর আরেকটা শর্ট টপিক আছে, সেটা হচ্ছে ইন্ট্রন এবং এক্সন। ইন্ট্রন এবং এক্সন জানার আগে আমাদের জানতে হবে স্প্লিট জিন বা খণ্ডিত জিন কাকে বলে। বলছে ইউক্যারিওটিক কোষের যে কোনো জিন, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক নয় কিন্তু, ইউক্যারিওটিক কোষের যে কোনো জিনকে বলা হয় খণ্ডিত জিন বা স্প্লিট জিন। এবং এই স্প্লিট জিনের দুটি অংশ, একটা হচ্ছে ইন্ট্রন আর একটা এক্সন। তাহলে কি বলবো না, স্প্লিট জিনের নিষ্ক্রিয় অংশকে বলা হয় ইন্ট্রন এবং স্প্লিট জিনের সক্রিয় অংশকে বলা হয় আমাদের এক্সন। এই দুটো আমাদের পয়েন্ট গেল। তাহলে এইটা ছিল আমাদের, এখানে ডিএনএ থেকে আর কিছু পড়ার নেই। এরপর আমরা আরএনএ ডিসকাস করবো নেক্সট ক্লাসে। তো এটা ছিল ডিএনএ এর পুরো সংক্ষিপ্ত সার। ডিএনএ এর আমরা প্রকারভেদ, পরিমাণ, ডিএনএ এর গঠন, ডাবল হেলিক্যাল বিন্যাস, ওয়াটসন ক্রিকের মডেলটা আমরা দেখলাম, এবং ডিএনএ এর ভৌত রাসায়নিক ধর্ম মিক্স করে বলেছি, ওখানে বুঝতে হবে। আর ডিএনএ এর কাজ কি বা তাৎপর্য কি বা গুরুত্ব বা সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স যাই বলা হয়, এটা আমরা আজকের ক্লাসে আমরা শিখলাম। আজকের জন্য এইটুকুই।